পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের ইংরেজি আগের দিন দ্য ক্লেভার মাঙ্কি, এটার ডেজ ওয়েন্ট বাই দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি বাট নাথিং ওয়ার্কড, এতদূর পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে বাকি অংশটুকু পড়াচ্ছি, সম্ভবত শেষ হয়ে যাবে। ভেবেছিলাম বসে বসে পুরো জিনিসটা পড়াবো, বোঝাবো, কিন্তু দেখলাম কিছু বোর্ড ওয়ার্ক করতে হবে, মানে বিভিন্ন ধরনের বাক্য শব্দ, সেগুলোর কি ধরনের মানে হতে পারে, কোনটার শব্দের পরিবর্তন হচ্ছে, অপোজিট ওয়ার্ড, এই ব্যাপারগুলো একটু লেখাবো বলে তোমাদের দিকে লেকচার মেথডে পড়াচ্ছি। এরপরের অংশটুকু দেখো, দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। মানেটা, আক্ষরিক মানেটা আগে কি শুনে নাও। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড, বানরটি সবসময় বেঁচে যেত বা ঠিকঠাক পালিয়ে যেতে পারত, ফ্রম হিজ ক্লাচেস। ক্লাচ মানে কি? যারা মোটরসাইকেল চালায়, মানে তোমাদের বাবা যারা মোটরসাইকেল চালান, তাদের দেখবে বাঁ হাতে একটা, এই বাঁ হাতে ক্লাচ মানে মুঠো, মানে এমনিতে বাঁ হাতে ক্লাচ মানে মুঠো, বাঁ হাতে ক্লাচ থাকে, ওটা টানতে হয় এবং তারপরে ব্রেক করতে হয়। আবার যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করলে তোমরা দেখতে হবে যে বাঁ পায়ে ক্লাচ থাকে, ডান পায়ে অ্যাক্সিলারেটর এবং ব্রেক। তাহলে ক্লাচ মানে এখানে মুঠো, অর্থাৎ ঠিকঠাক ধরতে পারতো না কোনো দিনই। মাঙ্কি সবসময়ই ওই ক্রোকোডাইলের মুঠোর থেকে বা মুঠির থেকে বেঁচে যেত। তাহলে এসকেপ মানে কি হলো? এসকেপ মানে পালানো, তার থেকে এসকেপড পালিয়ে যেত। প্রেজেন্ট এবং পাস্ট টেন্স দেখো, এটার তাহলে রেগুলার ভার্ব। ফ্রম হিজ ক্লাচেস, ক্লাচেস মানে মুঠো, CLUTCHES, ক্লাচেস মানে হচ্ছে মুঠো বা তার মুঠি। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, তার মানে এরকম করে অনেকগুলো দিন গিয়েছে, বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে ধরবার ফন্দি ফিকির করেছিল, কিন্তু কোনোদিনই ধরতে পারেনি। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার বউ বলল, তার মানে কি এরকম করে দেখতে দেখতে ধৈর্য হারিয়ে এবার একদিন ওর বউ বুদ্ধি দিচ্ছে, বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি নিজের বুদ্ধিতে তো এতদিন ধরে বহুদিন চেষ্টা করলে, কোনোদিনই বানরটাকে ধরতে পারলে না। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, ফ্লেশ মানে হচ্ছে এখানে মাংস। তার মানে তার বউ বলল, কিন্তু আমি প্রকৃতপক্ষেই ওর সুস্বাদু মাংস, নরম সুস্বাদু মাংস খেতে চাই, টেস্ট করতে চাই, স্বাদ পেতে চাই। সো দিস টাইম, তাই এইবার বা একবারের জন্য অন্ততপক্ষে, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তোমার আমার কথা শোনা উচিত। এখানে ইউ মাস্ট ফলো মাই প্ল্যান মানে আমার কথা শুনে চলা বা আমার বুদ্ধিটা নিয়ে দেখো। গোদা বাংলায় যেটা আমরা বললে মানে এরকম দাঁড়াবে, এতদিন তো তুমি নিজের বুদ্ধিতে বানরকে ধরবার চেষ্টা করলে, কিন্তু কোনোদিনই পারলে না। আমার ওর মাংস খাওয়ার মানে শখ সাংঘাতিক, বা খুবই ইচ্ছা করছে ওর মাংস চেখে দেখবার। তো এবার তুমি আমার অন্তক্ষে একবার বুদ্ধি নাও বা আমার কথা শুনে একবার চলো। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। কেন কি এতদিন পর্যন্ত নিজে বহুবার চেষ্টা চরিত্র করেছে, কিন্তু সব শেষে হাপিত্যেশ হয়ে যখন দেখছে যে নিজে আর পারলো না, তখন বউ যখন বললো যে আমার বুদ্ধি নিয়ে অন্তপক্ষে একবার চলো, দেখো তাকে ধরতে পারো নাকি, তখন বললো ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান, আমাকে সেই বুদ্ধি বলো বা সেই উপায় বলো। তখন ওর বউ বলছে, দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার। তার মানে মাঙ্কি নদীর মধ্যে ওই যে পাথর আছে, সেই পাথরের উপর লাফ মারে। সেড দ্য ওয়াইফ, তার বউ বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক। লাই মানে শুয়ে থাকা বা পড়ে থাকা, এখানে লাই মানে কিন্তু মিথ্যে নয়, লে থেকে লাই এসছে, শুয়ে থাকা। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, স্টিল মানে একদম চুপচাপ শান্তভাবে শুয়ে থাকা উচিত তোমার ওই পাথরের মধ্যে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে ওই পাথর ভেবে তোমার উপরে লাফিয়ে পড়বে, থিঙ্কিং ইউ টু বি এ রক, অর্থাৎ সে তোমাকে পাথর ভেবে তোমার উপরে যখন লাফিয়ে পড়বে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি তাকে নিশ্চিত ধরতে পারবে বা তখন তাকে নির্ঘাত তুমি ঠিকঠাক ধরতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর। দারুণ বুদ্ধি তো, হোয়াট অ্যান আইডিয়া,
সাংঘাতিক বুদ্ধি। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি নিশ্চিতভাবে আগামীকাল তাকে ধরে ফেলবো। খুব সুন্দর ইংরেজি এটা, দেখো, আই উইল গেট হিম, আমি তাকে পাবো, টুমোরো, আগামীকাল, ফর শিওর, নিশ্চিতভাবে। এবার সাজিয়ে নাও, আমি নিশ্চিতভাবে কালকে ওকে শিকার করতে পারবো বা ধরতে পারবো। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, ক্রোকোডাইল খুব আনন্দের সঙ্গে বলে উঠল। এখানে দেখো ওয়ার্ডরূপ যেগুলো আছে, ডেলিশিয়াস মানে ভেরি টেস্টি, মাই মাদার কুকস ডেলিশিয়াস ডিশেস ফর ফর দ্য হোল ফ্যামিলি বা ফর আস বা ফর মি। ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড, তার মানে বিশেষ ধরনের, নতুন ধরনের। এসকেপড মানে গট অ্যাওয়ে, যেহেতু পাস্ট টেন্সে আছে, এসকেপ হলে গেট অ্যাওয়ে হতো, এসকেপড তাই জন্য গট অ্যাওয়ে। ফ্ল্যাশ ফ্ল্যাশ মানে টর্চের ফ্ল্যাশ লাইট হয় না, ফ্ল্যাশ অর্থাৎ একবার জ্বলেই নিভে যায়, তাহলে এ স্প্লিট মোমেন্ট তার মানে মুহূর্তের জন্যে। আর ক্লাচেস মানে হচ্ছে টাইট গ্রিপ অর হোল্ড, অর্থাৎ মুঠি শক্তবদ্ধভাবে। এটা তোমরা স্বদেশের একটা ইংরেজিতেই ছিল, সেখানেও দেখবে যে ইংরেজদের মুঠি থেকে সে খুব সহজেই পালিয়ে গিয়েছিল, ফ্রম দেয়ার ক্লাচেস। তা এই ক্লাচ মানে হচ্ছে মুষ্টি। এবার দেখো অ্যাক্টিভিটি 1, 2, 3 এগুলো পরপর আছে। আমি ভেবেছিলাম তোমাদের দিকে আগে গল্পটা পড়িয়ে দেবো, কিন্তু এটাও ভেবে দেখলাম যে অ্যাক্টিভিটিগুলো করালে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং আমার কাজটাও কমে যাবে, আমাকে আর পরে তখন প্রশ্নোত্তরগুলো করাতে হবে না। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই জায়গাটা হচ্ছে সব থেকে তোমাদের জন্য কঠিন। আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে ছাত্রছাত্রীরা ওই শূন্যস্থান পূরণ, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ট্রু ফলস, ফাইন্ড সাপোর্টিভ ওয়ার্ড বা ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল, যত রকম যা কিছু আছে, অপোজিট ওয়ার্ড, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, আর্টিকেলস, যা যা কিছু এই টেক্সট নির্ভর যে সমস্ত ব্যাকরণ আছে, তার মধ্যে সব থেকে তোমাদের কঠিন হচ্ছে এই প্রশ্নোত্তর করা। কেন কি প্রশ্নোত্তর করতে গিয়ে তোমরা সাজাতে পারো না, যদিও প্রশ্নগুলো খুব সহজ দেয়, একটু মাথায় বুদ্ধি করে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরকম করে আগে যদি ভাবো, তাহলে দেখবো অনায়াসে প্রশ্নোত্তরগুলো করতে পারছো। দু একটা করে দিচ্ছি, তাহলে দেখো তোমরা তারপরে পারবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে অ্যাক্টিভিটি 1 এখানে লিখে দিই, অ্যাক্টিভিটি 1 কি কি আছে? এ প্রশ্ন কি আছে দেখো, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, তাহলে মাঙ্কি কোথায় বাস করতো? দেখো একদম প্রথম বাক্যে দেওয়া আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তাহলে এবার প্রশ্নটা শোনো, প্রশ্নটা আগে দেখো, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বাংলায় মানে দাঁড়াচ্ছে কোথায়, ডিড দ্য মাঙ্কি, মাঙ্কি করতো, লিভ বাস। এবার প্রশ্নটাকে বাংলায় সাজাও, বানরটি কোথায় বাস করত, তার বাংলায় উত্তর দাও। বানরটি নদীর ধারে বাস করত, তাহলে এবার এটাকে ইংরেজি করো। তাহলে সাবজেক্ট কি? বানরটি। এবার দেখো তাহলে এখানে দা মাঙ্কি কি করত? বাস করত। বাস করতো ইংরেজি কি? অনেকে এখানে কি করো, তোমরা যারা ছোট ছোট ছেলেমেয়ে, তোমরা এখানে এই ডিড, এটা যে পাস্ট টেন্সে আছে, এটা খেয়াল না করে তোমরা লিখে দাও দা মাঙ্কি লিভ বা দা মাঙ্কি লিভস। এটা করলে কিন্তু স্যাররা হাফ নাম্বার বা 1 নাম্বার পুরো নাম্বারটাই কেটে নিতে পারেন, কেন কি এখানে পাস্ট টেন্সে যেহেতু আছে, তোমাকে উত্তরটা পাস্ট টেন্সেই করতে হবে। তার জন্য হচ্ছে সাবজেক্ট কি? দা মাঙ্কি, তাহলে এখানে ডিড আছে, তার জন্য এটা লিভড হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে দা মাঙ্কি লিভড, এখানে কি আছে? অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তাহলে সাবজেক্ট, তারপরে ভার্ব, লিভড, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তাহলে উত্তরটা হচ্ছে দ্য মাঙ্কি lived on a bank of a river। হাতের লেখা একটু জুম করে তোমরা দেখে নিও, অনেকটা লিখতে হয়, তার জন্য আমি একটু তাড়াতাড়ি লিখছি। 2 নম্বর হচ্ছে, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। মানেটা আগে বুঝবা, একবার না পড়ে বুঝতে না পারলে দ্বিতীয়বার পড়বে। হোয়াই কেন, ওয়াজ দেয়ার ছিল, ওয়াজ দেয়ার নো ডেঞ্জার
ছিল সেখানে না কোনো ভয়, অর্থাৎ সেখানে কোনো ভয় ছিল না, ফর দ্য মাঙ্কি, মাঙ্কির জন্যে, অন দ্য রিভার আইল্যান্ড, নদীর আইল্যান্ডের মধ্যে। তার মানে গোটাটা সাজালে এটা হচ্ছে নদীর মাঝখানে যে আইল্যান্ড ছিল সেখানে বানরের জন্য কোনো ভয় ছিল না কেন, বানরের জীবনে কোনো ভয় ছিল না কেন? ওটার উত্তরটা দেখো লেখা আছে, দেখো এখানে লেখা আছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার। তাহলে এবার তার উত্তরটা কি হবে? তাহলে যা প্রশ্ন করেছে সেই প্রশ্ন অনুযায়ী এখানে সাবজেক্ট কি? তাহলে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, সাবজেক্ট কি? তাহলে পুরোটাই দেখো, মানে এখানে যেহেতু হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার, তার মানে আমরা দেয়ার ওয়াজ নো ডেঞ্জার এখান দিয়ে শুরু করব। দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, এরপর বিকজ দিতে পারি, বিকজ না দিয়েও আরেকটা করা যায়। শুরুটা এরকম করে করো যে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল, তাহলে বি দেয়ার ওয়াজ হার্ডলি, দেওয়াই আছে দেখো, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল ইন দ্য আইল্যান্ড। এটাই উত্তর হলো। এরপরে দেখো সি, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, মাঙ্কির কাছে কি অত্যন্ত আকর্ষণীয় ছিল বা লোভনীয় ছিল? তাহলে ওখানে দেখো উত্তর দেওয়া আছে, এই সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, তাহলে এটাই অ্যাট্রাক্ট করতো, ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস। তাহলে উত্তর হচ্ছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, তাহলে ডেলিশিয়াস ফ্রুট কোথাকার? অফ দ্য আইল্যান্ড ওয়াজ, আচ্ছা ডেলিশিয়াস ফ্রুটস করেছে তো, তাহলে ওয়ার করো, ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। পাঁচেরটা কি? চারেরটা ডি, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, ক্রোকোডাইল কোথায় বাস করতো? এমনিতে দেখো দ্য ফার সাইড অফ দ্য রিভার, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য রিভার দেয়ার ওয়াজ এ হিউজ, আচ্ছা ওটা নয়, ওটা হচ্ছে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, ছবির এই নিচের দিকে দেখো লেখা আছে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। তাহলে এখানে বলেছে হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, তাহলে এটার উত্তর ডি, অন দ্য ফার সাইড, ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার। এবার দেখো গুরুত্বপূর্ণ, ডিড বলেছে, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, তাহলে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার দ্য ক্রোকোডাইল লিভড, বা লিভড দ্য ক্রোকোডাইল। তাহলে উত্তর আমার হয়ে যাচ্ছে এভাবে। কিন্তু দেখো এবার হচ্ছে হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, তার মানে কে দিয়েছিল? তার বউ। তাহলে এবার দেখো এখানে সাবজেক্ট কি? অ্যাডভাইস। তাহলে হু গেভ, হু এর জায়গায় আমি খালি যদি তার বউ এই কথাটা লিখে দিই তাহলেই হয়ে যাবে। আমি উপরে এটা মিটিয়ে দিচ্ছি, এক একটা মিটিয়ে দিলাম, অ্যাক্টিভিটি 1 এই কথাটাও মিটিয়ে দিচ্ছি। তাহলে ই, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল, দ্য ওয়াইফ of the crocodile
তাহলে হলো। এবার গেভ অ্যাডভাইস যা আছে পরপর লিখে দেবো, আর আমার কোনো সমস্যা নেই। গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল about catching the monkey. About catching the monkey. হাতের লেখা বুঝতে পারছো তো, মানে একটু তাড়াতাড়ি লিখতে হচ্ছে, আমি আর একটু ভালো করে লিখতে পারি, তাতে খুব একটা যে সময় নষ্ট হবে তা নয়। পরের দিন থেকে বা আজকে যখন অ্যাক্টিভিটি 2 করাবো তখন দেখবে একটু ভালো করে লিখছি। অ্যাক্টিভিটি 2 লেটস, তাহলে অ্যাক্টিভিটি 1 সবটা হয়ে গেছে, এবার মিটিয়ে দিচ্ছি। তোমাদের এটা হচ্ছে সব থেকে কঠিন অংশ, যেখানে প্রশ্নোত্তর করতে হয়। আর তোমরা এখানে হাজারটা ছেলে মেয়ে প্রশ্নোত্তর করতে গিয়ে কোন জায়গাটায় লিখবো, কিভাবে লিখবো, ভার্বের ফর্মটা কিরকম আছে, পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, এগুলো খেয়াল না করে ভুলভাল লেখো, তখন নাম্বার কাটা যায়। মনে হয় যেন আমি ঠিক উত্তর দিয়েছি, কিন্তু আমরা আসলে ভুল করেছি বলেই নাম্বার পাই না। এবার অ্যাক্টিভিটি 2 এটা পুরোটাই মিটিয়ে দিচ্ছি। অ্যাক্টিভিটি 2 দেখো, লেটস মেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে কি কি আছে আমার এখানে, নিচে যে ওয়ার্ড বক্স আছে, কালার্ড বক্স আছে, সেই কালার্ড বক্সের মধ্যে দেখো ফ্লেশ, ফ্লেশ মানে মাংস, প্ল্যান্টস মানে বুদ্ধি, টেস্টি সুস্বাদু, লিসেন শোনা, সুইম সাঁতার কাটা, স্টিল স্থিরভাবে থাকা, ডিফিকাল্ট কঠিন, মাঙ্কি বানর। এবার 1 2 3 4 5 ABCDE আছে। দেখো দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড আগে পড়ে নেবো, আগে উত্তর করতে যাবো না। একটা পড়লাম আর সঙ্গে সঙ্গে উত্তর করতে যাবো তা করবো না, কেন কি অনেক সময় খুব কাছাকাছি দুটো বাক্য থাকে যার মিনিং ওখানকার শূন্যস্থান মানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে থেকেই হতে পারে, তার জন্য আমরা প্রথমেই করতে যাব না। দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুটস, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ড্যাশ। See, the crocodile made many dash to catch the monkey. The crocodile would lie dash on the rock. The wife of the crocodile wished to taste the dash of the monkey. এবার তুমি দেখো অনায়াসেই পারবে। আমি আগে অ্যাক্টিভিটি 2 এটা লিখে দিই, হাতের লেখা একটু ভালো করে বলেছি তাই না। অ্যাক্টিভিটি 2 A B C D E। আমি বাক্যটা পুরোটা লিখছি না। দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড, দ্বীপের গাছগুলি, হ্যাড ড্যাশ ফ্রুটস, কি ধরনের ফ্রুটস ছিল, ফ্লেশ ফ্রুটস হবে না, প্ল্যান্টস ফ্রুটস হবে না, টেস্টি হতে পারে, ডেলিশিয়াস নাই তাই টেস্টি বা ডেলিশিয়াস যাই হোক এই দুটো হতে পারতো। তাহলে এখানে টেস্টি হবে, টেস্টি মানে সুস্বাদু, তাহলে টেস্টি TASTY টেস্টি। তাহলে এক একটা হয়ে গেল। তাহলে টেস্টি আমি পেন্সিল দিয়ে কি করব, এখানে একটু কেটে দেবো, মাথার উপরটাই দাগ দিয়ে দেবো, তাহলে আমার মনে থাকবে যে টেস্টি হয়ে গিয়েছে। 2 নম্বর, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি, মাঙ্কি দেখলো আরে নদীটা পার হওয়া তো খুব একটা কঠিন কিছু নয়, তার মানে ডিফিকাল্ট আছে কিনা দেখি, হ্যাঁ ডিফিকাল্ট আছে। তাহলে দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট থেকে ডিফিকাল্টি, আমাদের এখানে ডিফিকাল্ট নিয়ে কাজ হচ্ছে। সি, দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, তাহলে এটা হচ্ছে প্ল্যান্স, তাহলে ডিফিকাল্টিরও দাগ দিয়ে দিলাম মাথার উপর, প্ল্যান্টসেরও দাগ দিয়ে দিলাম। দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক, একদম স্থির হয়ে থাকতে চাইছিল, STILL স্টিল। আর সবশেষে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি, তার মানে তার মাংস খেতে চেয়েছিল, ফ্লেশ মানে মাংস, FLESH ফ্লেশ। তাহলে আমাদের এই অ্যাক্টিভিটি 2 পর্যন্ত হলো। অ্যাক্টিভিটি 3 আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, অ্যাক্টিভিটি 3 পরের দিন করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে যেটুকু শেষ আছে ওটা দ্য ক্লেভার মাঙ্কি পার্ট 3 করে শেষ করে দেবো। আজকে এটুকুই।